হাদি ভাই যেদিন হত্যাকাণ্ডের শিকার হয় আপনি কোথায় ছিলেন? আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? আসলে অনুভূতির জায়গাটা এমন যে আ আমি রাকসুর সাধারণ সম্পাদক হওয়ার পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্যাম্পাসের যারা ভিপি, জিএস, এজিএস আছে বা যারা নির্বাচিত তারা বিভিন্ন সময় তার নিজ এলাকায় গিয়ে শোডাউন দিয়ে আসতেছে, বাইক নিয়ে সংবর্ধনা নিয়ে আসতেছে। তো এই জায়গা থেকে আমি একটু চাচ্ছিলাম যে কিভাবে আলাদা বাইনারিতে যাওয়া যায় বা আমার যাওয়াটা যেন আমার এলাকার মানুষের জন্য পজিটিভ কিছু হয়। যদিও আমার নির্বাচন তো এই বছর বা আমার নির্বাচনের এখন পর্যন্ত কোনো ইচ্ছাই নেই। তো আমি মঙ্গলবার থেকে আমি জাবের ভাইকে নক দিতেছিলাম যে, "ভাই আমি কার রাজনীতি করব?" এই মানে honestly যে আমি কোন দলের রাজনীতি করব এটা এখনো পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তো আমি জাবের ভাইকে বললাম যে, "ভাই আমি হাদী ভাইয়ের সাথে বসতে চাই।" আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। টোটাল ব্যাপারটা নিয়ে যে আমার এখন কোথায় কিভাবে যাওয়া উচিত? কারণ honestly হাদী ভাই যেমন আন্ডাররেটেড একজন পলিটিশিয়ান ছিল। আ সেইম আমাকে কখনোই আ কেউ বড় মাপের কোনো নেতা বা বড় মাপের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যে আমাকে খুব বেশি সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এমন না। শিক্ষার্থীরা সাপোর্ট করছে, আল্লাহর ইচ্ছা এ পর্যন্ত। তো হাদী ভাই এই যে জায়গাগুলাতে আমার অনুপ্রেরণা সবসময়। তো আমি জাবের ভাইকে লাস্ট বৃহস্পতিবার দিন রাত মানে তখন অলমোস্ট শুক্রবার হয়ে গেছে। রাত ১:৩০ দিকে আমি ভাইকে বললাম, "ভাই আমি সোমবারে আসতেছি। আমি হাদী ভাইয়ের সাথে বসবো।" বলল, "ঠিক আছে আসেন।" আমি আ তারপরে শুক্রবার তো যখন শুনলাম যে ভাই গুলিবিদ্ধ, সোমবারে আসলাম ঠিকই। ভাইকে এভার কেয়ার হাসপাতাল থেকে আ এয়ারে উঠায় দিতে, শহীদ মিনারে আ হামলার বিচার চাইতে। সোমবারে ঠিকই আসলাম কিন্তু ভাইয়ের সাথে আর কথা বলা হইল না। যে এখন পর্যন্ত যে রাজনৈতিক দোদুল্যমান একটা অবস্থা আমার জীবনে যে আমাকে কি করতে হবে? আমার কিছু প্ল্যান ছিল যেগুলা ভাইয়ের সাথে আলোচনা করলে হয়তোবা আমি কালকে ইনকলাব কালচারাল সেন্টারে ছিলাম। আমি প্রত্যেকটা মিনিটে ফিল করতেছিলাম যে এখন যদি ভাই থাকতো আমি ভাইকে বলতাম যে, "ভাই আমার এই প্ল্যান আছে। আমি কিভাবে কি করব? কিভাবে এক্সিকিউট করব?" তো আহ এই জায়গাটা আসলে আমার জন্য একটা অপূরণীয় ক্ষতি আরকি। কারণ আমি কোনো পলিটিক্যাল আইডিওলজিতে এখনো পর্যন্ত যাইতে পারি নাই। কখনো আ জামাতের সাথে কখনো আমার আ কিছু বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। বিএনপির সাথে কিছু বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। আ তো আপনি তো আ সমন্বয়কও ছিলেন। সে জায়গা থেকে এনসিপির অনেকেই তো সমন্বয়ক সেখানেও ছিলেন। যে খুব বেশি আ আমাকে সবাই প্রায়োরিটি দিছে বিষয়টা এমন না। তো সবসময় চাইতাম যে হাদী ভাই যেই একটা নরমাল জিনিস দেখেন ঢাকা আর্টের মতো একটা এলিট একটা এরিয়ায় উনি মুড়ি বাতাসার রাজনীতি এস্টাবলিশ করতে পারছে। এইটা চাট্টিখানি ব্যাপার না। যে একটা এলিট একটা এরিয়ায় আমি আমার গ্রামীণ সংস্কৃতিকে আমি প্রতিষ্ঠা করতেছি। আমি বাঙালি মুসলিমের সংস্কৃতি প্রতিষ্ঠা করতেছি। তো এই জায়গা থেকে আর কে কিভাবে অন করতো জানি না। তবে আমি আমার পলিটিক্যাল আইডল কালচারালি আমি যেহেতু একজন কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম, এখনো আছি। সেই জায়গা থেকে আমি খুব করে চাই এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদী ভাইয়ের আ ভাইকে অনুসরণ করি। এই তো। আ বাস্তবতা হচ্ছে আমরা তো শরীফ ওসমান হাদি শহীদ, আল্লাহ কবুল করুন। তো উনাকে তো উনার শাহাদাতের আগে বা গুলিবিদ্ধ হওয়ার আগে এতটা আলোচনায় আসলে দেখিনি। তিনি নীরবে কাজ করে গেছেন। হয়তো মিডিয়াতেও ছিলেন কিন্তু এই মানে ব্যাপক আকারে সব মানুষের হৃদয়ে যে তার যে একটা স্থান এবং এত পরিচিতি এটা কিন্তু আমরা পরে উপলব্ধি করতে পেরেছি। তো সেই জায়গায় আপনার কেন মনে হয় যে একজন আ হাদিকে কেন হত্যা করতে হবে? দেখেন মিডিয়ায় দেখায়নি তার মানে এমন না যে উনি আ কারোর শত্রু না। আ একজন ব্যক্তি এমন হইতে পারে যে আ মানে কার কাছে থ্রেড এটা মনে হচ্ছে। ধরুন ১৮ র সময় বা ১৭-১৮ র দিকে এমন আ শিক্ষার্থীকে যারা হয়তোবা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল বা আ একটু ইসলামিক পরিবারে অনেকেই কিন্তু ক্রস ফায়ার এর নাটক সাজায় থাকে। কিন্তু জঙ্গি যেই নাটকটা সাজানো হইছে। তো এখন আমরা এটা প্রশ্ন করতে পারি যে ওদের কি দোষ ছিল? হুম, একজন এমন আছে ইন্টার ফার্স্ট ইয়ারে খুব পড়তো, সাধারণ খুব ছাত্র। সাধারণ হুম, পরিবার।
এখন আমাদের কাছে মনে হয়েছে নর্মাল, স্বাভাবিক, কিন্তু অপর পাশের মানুষের কাছে হাদি ভাই একাধারে ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন মানুষ। তিনি বারবার তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা স্টেটমেন্টে উনি যে বাংলাদেশপন্থী এটা বোঝানোর চেষ্টা করছে, উনি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এটা বোঝানোর চেষ্টা করছে এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকে যে ইনকিলাব কালচারাল সেন্টারটাকে তৈরি করা হলো, আমি যারাই আছে দেশের মানুষ বা যাদের সুযোগ আছে, আমি অনুরোধ জানাবো যে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একবার ঘুরে আসে। কত সুন্দর করে সাজানো একটা পরিবেশ এবং সিলেকশন, প্রত্যেকটা রুচি, আমার মনে হয় যে আমি সবার সাথে কথা বলতেছিলাম যে প্রত্যেকটা কোনা কোনা ভাইয়ের নিজের হাতে সাজানো। তো এমনভাবে সাজানো যে ইনকিলাব কালচারাল সেন্টারটাকে যদি উনি এস্টাবলিশ করতে পারতো, ওই আমাকে জাবের ভাই বলতেছিল যে ভাইয়ের কাছে ইলেকশনটা ছিল 5th প্রায়োরিটি। প্রথম 4টা প্রায়োরিটি ছিল ওনার কালচারাল ফ্যাসিজমের এগেনস্টে, ইন্ডিয়ান হেজিমনের এগেনস্টে উনি কাজ করবেন। এই যে ব্যাপারটা, এটা কখনোই কেউ ভালো চোখে দেখবে না যে একটা মানুষ যখন সাপোজ আমাদের পলিটিশিয়ানরা চিন্তা করে যে আমার এরিয়ার স্টুডেন্ট, আমার এরিয়ার যে ইয়াং জেনারেশন আছে, এরা যদি শিক্ষিত হয়ে যায়, শিক্ষিত সমাজকে কিন্তু এখনো পর্যন্ত পলিটিশিয়ানরা ভয় পায়। রাইট, নিজের মতো করে ব্যবহার করতে পারে। অ্যাকচুয়ালি সেই জায়গার একবারে বিপরীতমুখী একজন পলিটিশিয়ান, আমি যদি একটাবারের জন্য পলিটিশিয়ান বলি, বিপরীতমুখী পলিটিশিয়ান যে বুঝাচ্ছে যে নির্বাচন করব, নির্বাচনের ইশতেহার কী হবে, সে বোঝাচ্ছে ফজরের সময় আমি তোমার কাছে লিফলেট নিয়ে যাচ্ছি, সে বোঝাচ্ছে লুঙ্গি পাঞ্জাবি পরে আমি কিভাবে জনগণের কাছে আমি যাইতে পারি, সে বোঝাচ্ছে আমি চাওয়ালার কাছে কিভাবে যাব, রিক্সাওয়ালার কাছে কিভাবে যাব, আবার কোটিপতির কাছে কিভাবে যাব। এইটা আগামীতে যারা নেতৃত্ব দিতে চাইবে বা এমপি হইতে চাইবে, আমাদের বাংলাদেশের বাইবন একটা স্ট্র্যাটেজি আছে যে আমরা এমপি ইলেকশন করবে বা চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবে, তার আগে থেকে একটা বিশাল একটা টিম থাকা লাগবে, হ্যাঁ, একটা প্রেশার গ্রুপ থাকা লাগবে, তার একটা বিশাল, যারা তাকে পাওয়ার প্র্যাকটিস করবে, তার সাথে বিভিন্ন সময় শোডাউন দিবে, তারপরে আপনার একটা সময় গিয়ে একটা দল মনোনয়ন দিবে, সে এইভাবেই কালচার আর কি, আমাদের দেশের রাজনৈতিক কালচার, আমাদের দেশের রাজনৈতিক কালচার। কিন্তু রাজনীতির যেই টোটাল মানে একটা বাইনারি যেটা ছিল বাংলাদেশে, সেটাকে মানে ভেঙে চুরে ভাই যে নতুন বাইনারিটা তৈরি করছে, আমার বিশ্বাস যে আগামীতে যারাই রাজনীতি করতে চাইবে, হাদি ভাইয়ের মতো রাজনীতি করতে চাইবে, আমিও একজন মানুষ চাই যে আমিও মুড়ি বাতাসার রাজনীতিটাই করতে চাই। আমি আমার এলাকায় গিয়ে বলতে চাই ইশতেহারের মানে কি। ম্যাক্সিমাম রুট এরিয়ার মানুষ ইশতেহারের মানে জানে না। আমি আমার এলাকার মানুষকে সেই মুড়ি বাতাসার রাজনীতি করাই বুঝাইতে চাই যে ইশতেহারের মানে কি। আমি আমার এমপি ক্যান্ডিডেট যারা হবে বা যারা এমপি হবে, তাদের থেকে আমি জবাব নিতে চাই। আমি আমার এলাকার মানুষকে বুঝাইতে চাই যে যারা এই যে আমলাতান্ত্রিক যে চেয়ারগুলোতে বসে আছে, এরা হচ্ছে আপনার সরকারি কর্মচারী, আপনার কর্মচারী, তারা আপনার উপর ছড়ি ঘোরাচ্ছে। এটা আপনার প্রতি রাষ্ট্রের সবথেকে বড় বেইনসাফি হইতেছে। এই টোটাল ব্যাপারটা শহীদ শরীফ ওসমান হাদি তার অল্প জীবনে, মাত্র 1.5 বছরের রাজনৈতিক জীবনে সে বুঝাই দিয়ে গেছে।